নমস্কার। বিকেল 4টে মানেই বড় বিতর্ক, আর বড় বিতর্ক আজ বীরভূমের মাটি থেকে। আমি মনোরঞ্জন, ভিডিও জার্নালিস্ট কার্তিককে সাথে নিয়ে। নারী মানে অর্ধেক আকাশ, বারবার বলা হয়, সব রাজনৈতিক দল ফলাও করে বলে, কিন্তু এই নারী অর্ধেক আকাশ, তার বুকেই যখন আঘাত আনা হয় তখন কি হয়? আর সেই আঘাত হানেকে শাসক দলের সাথে যাদের নিবিড় যোগসূত্র রয়েছে, কোচবিহারের মাথাভাঙা হোক কিংবা আড়িয়াদহ, সব জায়গাতে কোথাও না কোথাও নারী শক্তির ওপর আঘাত হানা হচ্ছে। আর যারা আঘাত হানছে তারা শাসকের ঘনিষ্ঠ, শাসকের নেতা কর্মী বলে অভিযোগ উঠছে। কেন বারবার অভিযোগ ওঠে? জয়ন্ত সিং নামটা বড়ই মুখরোচক হয়ে উঠেছে গত কয়েকদিনে। এই জয়ন্ত সিং তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের সাথে তার ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, এখন ফলাও করে বলা হচ্ছে। কিন্তু যখন সে খাঁচাই বন্দী হয়েছে তখন তার সংসদ ত্যাগ করার চেষ্টা করছেন নেতাকর্মীরা। এই জয়ন্ত সিংরাই কি সম্পদ হয়ে উঠেছে শাসক দলের? এদেরকে নিয়েই কি ভোটে ব্যবহার করা হয়? আর তারপর তারা যখন নারী শক্তির ওপর আঘাত আনছে, বড় বড় করে যখন সামনে আসছে, তখন তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়েই আজকে আমাদের বড় বিতর্ক। জয়ন্ত সিং কয়েকদিনের মুখরোচক নাম, বারবার উঠে আসছে এই নাম। এবং শুধু এখানেই নয়, আড়িয়াদহ নয়, মাথাভাঙা, সেখানেও কিন্তু শাসক দলের যোগসূত্র পাওয়া যায়। কেন নারী শক্তির ওপর বারবার আঘাত আনা হবে? দেখুন, আজকে জয়ন্ত সিং বলুন, জেসিবি বলুন বা যাই দেখছেন, এটা পশ্চিমবাংলার আমার মনে হয় একটা সামাজিক ব্যাধি। দীর্ঘ বামফ্রন্ট আমলেও এরকম ছিল, এখনও আছে। যখন আপনাদের মিডিয়া যেহেতু আপডেটেড বা অ্যাডভান্স হয়েছে, তারা খুঁজে বার করছেন, তখন সংখ্যাটা হয়তো বেশি দেখা যাচ্ছে। এরকম জয়ন্ত সিং হাজার হাজার পশ্চিমবাংলার বিভিন্ন কোণে জুড়ে আছে। এরা ক্রিমিনাল, এরা সবসময় যে কোনো শাসক দলের ছাতার তলায় থাকতে চায়। এদের একটা টেন্ডেন্সি হয়েছে থাকার, যেমন প্রতিটা চোরই চায় পুলিশের সঙ্গে একটা সেট আপ করতে, সেই রকম এখানেও তাই। তো দেখা যাচ্ছে এই ট্রেন্ডটা অত্যধিক বেড়ে গেছে। শুধু জয়ন্ত সিং নয়, জয়ন্ত সিংয়ের মতন অনেক লোকই রয়েছে যারা শাসক দলের লালন পালনে এগিয়ে যাচ্ছে। এখন জেনেই হোক, না জেনেই হোক, বা ভোটের স্বার্থেই হোক, কোনো নেতা ব্যবহার করে। পশ্চিমবাংলার টোটাল ল অ্যান্ড অর্ডার থেকে টোটাল পরিবেশটাই তো ভেঙে পড়েছে। সেখানে জয়ন্ত সিং শুধু নয়, আপনি যদি দেখেন চোপড়া, আড়িয়াদহ, চোপড়া, কুচবিহার, মাথাভাঙা, বিভিন্ন জায়গা এরকম অগুন্তি ঘটনা। এটা থামা উচিত, এবং থামাতে গেলে যেহেতু প্রশাসন শাসক দলের হাতে, যিনি এখানকার মুখ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী বা তিনিই স্বরাষ্ট্রমন্ত্রী, তার ডাইরেক্ট হস্তক্ষেপ যদি আগে থেকে না হয়, তাহলে এটা খুব অসুবিধা আছে। পশ্চিমবাংলার গোটা সমাজটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। যে কথাটা দীপবাবু বললেন, আমি ওনার সাথে এই বিষয়টাতে অন্তত পক্ষে সহমত, যেটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিটা যখন ছড়িয়ে যাবে, করোনা যখন ছড়িয়ে গেছিলো, তখন যেমন ধর্ম, জাত পাত, বর্ণ, রাজনৈতিক দলকে আলাদাভাবে গ্রাস করেনি, সবাইকে, সর্বস্তরের মানুষকে গ্রাস করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহিলাদের ক্ষমতায়নের জন্য। 33% মহিলা সংরক্ষণ বিল পাস করেছেন। ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল যতজনকে প্রার্থী করে পাঠিয়েছে, তার মধ্যে সর্ববৃহৎ পার্টি তৃণমূল কংগ্রেস, যেখানে মহিলা জনপ্রতিনিধির হার বেশি। অতএব মহিলাদেরকে তাদের নিজেদের পায়ে দাঁড়ানো, নিজেদের নিরাপত্তা, সমাজের কাছে একটা বার্তা দেওয়ার উনি কিন্তু সচেষ্ট ভূমিকা সর্বস্তরে পালন করে চলেছেন। কিন্তু এই ব্যাধিকে তো এইভাবে আটকানো যাবে না, এটা মানুষকে সচেতনতার রাস্তা নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে বা শাসক দল হিসেবে একটা বড় ভূমিকা আমাদের থাকে। প্রশাসনিক স্তরে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অনেকেই গ্রেপ্তার হচ্ছে, কিন্তু আমরা এটাকে এই দৃষ্টিভঙ্গিতে দেখছি না যেটা শাসক দলের প্রেক্ষাপট থেকে বা শাসক দলের ছত্রছায়া আছে। রাজনৈতিক দল বড়, তাহলে যে ছবিগুলো দেখা যাচ্ছে, যে বিধায়ক সাংসদদের সাথে যে ছবি, এবং বিধায়ক সাংসদদের হুমকির মুখে পড়তে হচ্ছে যখন সে গ্রেপ্তার হচ্ছে। দীপকবাবু, আপনার কাছে আসবো। একদম গ্রেপ্তার হলে হুমকি, গ্রেপ্তার যখন হচ্ছে, তখন আপনারা বা বিভিন্ন সোর্স থেকে তার ভান্ডাটা ফোঁড় হচ্ছে। কিন্তু আমি তো একটু আগেই বলেছি, এরকম হাজার হাজার আছে যাদের এখনও আবিষ্কার করা যায়নি, এবং এদের অবশ্যই সমাজ থেকে সুস্থ রাখার জন্য সেগ্রিগেটেড করে দেওয়া উচিত। কিন্তু করবে কি করে? প্রশাসনিক মদত যদি থাকে, কোথাও যদি প্রপার স্টেপ না হয়, শুধু বহিষ্কার করে দিলাম বা তাকে ডিটাচ করলাম, এইভাবে তো চলবে না। সমূলে উৎপাটিত করতে হবে। কে করবে সমূলে? অবশ্যই যারা শাসক থাকবে, যারা তো প্রশাসন থাকবে। প্রশাসন ছাড়া তো হয় না। শাসকদের নেতা মন্ত্রীদের সাথেই তো অ্যাওয়ারনেস দরকার গোটা সমাজের। কিন্তু
আপনার এর যে দূরীকরণ, ইরাডিকেশন অফ দ্য ক্রিমিনালাইজেশন, এটা কিন্তু করতে হবে শাসক দলকে, যেহেতু শাসক যে স্টেট গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার তাদের হাতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মদন মিত্র এমএলএ বা সৌগত রায়ের সঙ্গে তার ছবি বা মেলামেশা, এখন দেখুন রাজনৈতিক নেতার কাছে অনেক সময় যায়, কিন্তু তার সঙ্গে যে যোগাযোগ রয়েছে তার প্রকৃষ্ট প্রমাণ, তার যে বাড়ি রাজপ্রসাদের মতন বাড়ি কামারহাটি পৌরসভার মধ্যে পড়ছে, খুব পশ এলাকা, সেখানে এত বড় বাড়ি হলো, এত কোটি কোটি টাকা খরচা করে পুকুর বুঝিয়ে তার বাড়ি হচ্ছে, তার ন্যূনতম ডকুমেন্টস নেই, কাউরি চোখের আড়ালে হয়ে যাচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি বিশ্বাসযোগ্য? এরকম তাহলে প্রচুর হচ্ছে, এইটাকেই থামানো উচিত। থামাবে কে? সব থেকে বড় প্রশ্ন, থামাবে কে? যখন শাসক দলের নেতা মন্ত্রী শুধু নয়, যারা হেভি ওয়েট এবং তাদের সাথে তার ঘনিষ্ঠতা, এবং যখন গ্রেপ্তার হচ্ছে তখন সেই বিধায়ক সাংসদদের হুমকি ফোন আসছে যে তাকে ছাড়াতে হবে, থামাবে কে? দায়িত্ব কে নেবে? আমার মনে হয় এটা সামাজিক সচেতনতার মধ্যে দিয়ে থামবে। এটা একটা রাজনৈতিক দলের কাজ নয় যে এত বড় একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটাতে শাসক দলের আশ্রয় প্রশ্রয় থেকে বা তার সঙ্গ দেওয়া। দেখুন, একটা বিধায়ক 50টা মানুষের সঙ্গে মেলামেশা করে, সাংসদ 200 মানুষের সঙ্গে মেলামেশা করে, যারা জনপ্রতিনিধি তাদের সাথে সর্বস্তরের মানুষের একটা যোগাযোগ আছে। এই ছবিটা পাশাপাশি থাকলো মানে এই নয় যে সে রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের একজন বিরাট বড় কেউ কাটা বা কর্মকর্তা। তৃণমূল কংগ্রেস এই ধরনের মানুষদেরকে প্রশ্রয় দেয়নি, এবং এটা আরেকটু ভিতর দিকে খুঁজে দেখলে, আড়িয়াদহর ব্যাপারটাতে একটু খুঁজে দেখলে, যেহেতু সিং আছে পাশে, অর্জুন সিংটাকে খুঁজলেও আপনি পাবেন। হ্যাঁ, এখন দেখুন, এখন উনি ছিলেন এক দলে, গেছেন আর এক দলে। এখন এই ধরনের যে ব্যবস্থা, অর্জুন সিং এর সংসদীয় এলাকা কিন্তু আড়িয়াদহ নয়, সংসদীয় এলাকা নয়, তাহলে আপনারা অর্জুন সিং এর যেহেতু সিং, তাহলে সিং বাসে সিং এর সাথে সিং এর যোগসূত্র। কথাটা বলছি না, ওই আপনি যদি ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া শিল্পাঞ্চল এই জায়গাটাতে দেখেন, ওখানে ধরুন একটা মানে বাঙালি অবাঙালি লড়াই আছে, ওখানে অনেক রকম ইকুয়েশন আছে, ওখানে শিল্প আছে, ওখানে ইন্ডাস্ট্রি আছে, অনেক রকম ব্যাপার আছে। সেই স্বাভাবিকভাবে ওখানকার এই আমাদের এখানকার গ্রাম বাংলার চিত্র কিন্তু এক নয়। ওখানে যে মাফিয়া রাজের কথা বলছেন বা যাদের হাতে রাজনৈতিক ক্ষমতায়নের কথা বলছেন, যে রাজনৈতিক দল যখনই থাকুক না কেন, বামপন্থীরা যখন ছিল তখনও ওখানে মানস মুখোপাধ্যায় বিধায়ক ছিলেন, তখনও কিন্তু ওখানে একটা বিরাট ব্যাপার চলতো। এখন স্বাভাবিকভাবে এই জায়গাটার হয়তো ছেদ ঘটেনি, হ্যাঁ, সেই জন্য এই রাজনৈতিক নেতাদের নাম বা শাসক দলের নেতাদের নামটা জড়িয়ে যাচ্ছে। সেই সময় যদি মিডিয়া এতটা সক্রিয় থাকতো তাহলে দেখা যেত, খুঁজলে পরে অনেক শাসক দলের নেতা নেত্রীকে সেই সময় খুঁজে পাওয়া যেত। সেই একই পথ আপনারাও অনুসরণ করছেন। এটাকে একদমই বিশ্বাস করি না। আমরা মনে করি যে ছবিগুলো বেরিয়ে এসেছে, এই ছবিগুলো কবেকার কি, এগুলো যেমন বিচার্য বিষয় হওয়া উচিত, এবং যে সময়কার ঘটনা সেই সময় এটা নিয়ে যদি হতো তাহলে আজকে এই জিনিসটাকে এত বড় আকার ধারণ করতো না। তবু যে ধরনের ঘটনা যখনই ঘটে থাকুক না কেন, আমরা তৃণমূল কংগ্রেসের তীব্র নিন্দা জানাই। সিপিএম যে চটিগুলো ছেড়ে গেছিল, সেই চটিতেই পা গলিয়েছে তৃণমূল। আজকে যখন অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল তখন বলেছিল এরকম হাজার হাজার অনুব্রত মণ্ডল তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলছি না, আপনাদের মাধ্যমে আমরা দেখছি শাহজাহান, শওকত মোল্লা, আরাবুল ইসলাম, এরকম তো সব জেলাতে প্রচুর রয়েছে। এটা নতুন কিছু নয়, এদেরকে দিয়েই তৃণমূল নির্বাচন বৈতরণী পার হয়। আর এরকম সব জায়গাতে হয় যখন তার লেভেলটা, তার অত্যাচারের লেভেলটা মাত্রাধিক্য হয়, যখন আপনাদের প্রচারে আসে তখন আমরা জানতে পারি। তৃণমূল এইরকম প্রত্যেকটি জেলায় এরকম প্রচুর তৈরি করে রেখেছে তাদের ফোর্স, যাদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়। এটা নতুন কিছু নয়, এটা শুধুমাত্র আইওয়াস, দুদিন হবে আবার এটা ধামাচাপা পড়ে যাবে, আবার অন্য জেলা থেকে বেরিয়ে আসবে। এখানে যেটা হয়ে যাচ্ছে, এই ক্রিমিনালাইজেশনের সঙ্গে সঙ্গে জেহাদি বোনা এন্ট্রি পাচ্ছে পশ্চিমবাংলায়, যেটা আপনারা দেখেছেন চোপড়ায় যে অকথ্য অত্যাচার, তার সামনে সালিশি সভা করে জেসিবি বলে এক গুন্ডা বা এক অত্যাচারী শাসক, তিনি মারছে মহিলাকে, অকথ্যভাবে পেটাচ্ছে, তার ছবি আসছে, সেটাকে জাস্টিফাই করছে কে? সেখানকার এমএলএ হামিদুর রহমান, যে হ্যাঁ এরকম মুসলিম কান্ট্রির শাসন, তা পশ্চিমবাংলা কি মুসলিম কান্ট্রি হয়ে গেছে নাকি? এরা এটাকে জাস্টিফাই করছে, এইটা কিন্তু আরও মারাত্মক। দীপকবাবু যে কথা বললেন, তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়া ব্লক সভাপতি সংখ্যালঘু সেলের, তিনি দুদিন আগেই বলেছেন যে সংখ্যালঘুরা কি শুধু বোম বাঁধবে, লাঠি ধরবে? প্রশ্ন তুলেছেন তিনি আপনাদেরই দলের জেলা কোর কমিটি, তাদের দিকে প্রশ্ন তুলে দিয়েছেন। দীপকবাবু একই অভিযোগ করছেন। বিষয়টা হচ্ছে, আপনি একটা অংশ বললেন আর একটা অংশ বললেন না। তিনি এটাও বলেছেন যে সংখ্যাগুরু মানুষরা যদি না চাইতো তাহলে ভারতীয় জনতা পার্টির হাল ভারতবর্ষে এরকমটা হতো না। এটাও আপনাদেরকে বলতে হবে যে সংখ্যাগুরু মানুষের বা সর্বস্তরের মানুষের ভোট দিয়েই কিন্তু আজকে যে জায়গাতে রাম জন্মভূমি
যে রাম মন্দির তৈরি হয়েছে, রাম যেখানে যেখানে পা রেখেছে সেখানে সেখানে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছে। আপনি যেমন এই কথাটা বলছেন সংখ্যালঘু মানুষরা বোম বেঁধেছে, তারা সমর্থন করেছে, এই কথাটাও উনি বলেছেন, এই কথাটা আপনার বলা উচিত যে সংখ্যাগুরু একটা বড় অংশের মানুষের ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। ভোট দাম তো নিজের ব্যক্তিগত ব্যাপার, কাকে ভোট দেবেন, সংখ্যাগুরু সংখ্যালঘু সব ঠিক আছে, তারা কে কাকে ভোট দেবেন তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি যেটা প্রকাশ্যে বলছেন, যে প্রশ্ন তুলছেন যে এরা কি শুধুই বোম বাঁধবে, শুধুই কি লাঠি ধরবে? না, বোম বাঁধবে লাঠি ধরবে নয়, তারা এই মুহূর্তে সংখ্যালঘু অংশের একটা বড় অংশের মানুষ, উনি হয়তো সেই ব্যাপারটা বলেননি, পঞ্চায়েত স্তর পরিচালনা করছে, জেলা পরিষদ পরিচালনা করছে, সংখ্যালঘুরা বোম বাঁধছে ইয়ে করছে এটা নয়, সংখ্যালঘুদের হাতে রাজনৈতিক ক্ষমতায়ও দেওয়া হয়েছে। তারা সংখ্যাগুরু বলে তৃণমূল কংগ্রেস এভাবে আলাদা করে কাউকে কিছু দেখে না। উনি একজন সংখ্যালঘু নেতা হিসেবে উনি ওনার বক্তব্য বলেছেন, সেই বক্তব্যটাকে দল সমর্থন করে না। দল এটা মনে করে যে আমাদের কাছে কোনো সংখ্যাগুরু বলে নয়, সর্বস্তরে পশ্চিমবাংলার মানুষকে নিয়েই সরকার চালানো এবং সেই সরকার যাতে সুশাসন দিতে পারে সেই দিকটার দিকে নজর রাখা। সুশাসন কি আদৌ আছে? যেখানে তৃণমূল দলের মন্ত্রী মহামান্য মহানাগরিক কলকাতার ববি হাকিম নিজে বলে যে আদার দেন মুসলিম ছাড়া যারা জন্মগ্রহণ করেছে অন্য কাস্টে তাদের দুর্ভাগ্য, এই ল্যাঙ্গুয়েজ যে ইউজ করে তা সে কতখানি সংখ্যালঘুদের ভালো চায় বা সেগ্রিগেশন করতে যায় সংখ্যাগুরু, এটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারেন। না, আমার কথা হচ্ছে দীপকবাবু সংখ্যাগুরু সংখ্যালঘু থাক, আমাদের একদম নারী শক্তি দেখুন, নারী শক্তি অত্যাচারিত হলেই সেখানে কিন্তু সমাজের ধ্বংস নেমে আসে, এটা খুব স্বাভাবিক। উনি যেটা বললেন অযোধ্যা একটা ব্যতিক্রমী ঘটনা, ভারতবর্ষের স্বাধীনতাই হয়েছিল, ভারতবর্ষের সৃষ্টি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এটা আমাদের বা সনাতনীদের ছিল, ওনাদের জন্য পাকিস্তান দেওয়া হয়েছিল। সেই সময়কার তদানীন্তন শাসক যারা ছিল কংগ্রেস, তার ভুলে আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। এবং উনি যে তিনি সংখ্যালঘু নেতা ইউনিস খান নাকি নাম, তিনি যে প্রশ্ন তুলেছেন, প্রশ্নের যথার্থতা আছে, এই কারণেই বলছি তার দাঙ্গা থেকে মারপিট থেকে 100% ভোট তারা নেয়, তারা সংখ্যালঘু থেকে আমরা পাই না, আমরা ভোট চাইও না, কারণ আমাদের প্রতি ওদের একটা ভুল ধারণা আছে, যেদিন কাটবে সেদিন দেখা যাবে। সংখ্যালঘুকে তৃণমূল কখনোই মানুষ হিসাবে ট্রিট করেনি, এই নারী শক্তি। দীপকবাবু ভোটার হিসাবে ট্রিট করেছে না করেছে সম্পূর্ণ আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে নারী শক্তি। এবং অর্ধেক আকাশ বড় বড় করে বলা হচ্ছে যে এই মহিলাদের জন্য সংরক্ষণ হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নাকি সব থেকে বেশি সংরক্ষণ করেছে। এই জায়গাতে ঘুরে ফিরে আমরা আসতে চাইছি। মহিলা সংরক্ষণ বিল যেটা পাস হয়েছিল পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট যদি হয়, সেদিন বিজেপির উদ্যোগেই মহিলা 1/3 পাস হয়েছিল। কোনো গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট ইউপিএ বলুন বা কংগ্রেস গভর্নমেন্ট উদ্যোগ নেয়নি, আলোচনা চিরকাল চলেছিল। 1/3 যে রিজার্ভেশন ফর দ্য ওমেন, এটা মোদির আমলেই পাস হয়েছিল, সেখানে অনেক দল সমর্থন করেছিল, সেটা কিন্তু আলাদা উদ্যোগ কিন্তু কেউ নেয়নি। কিন্তু জেনে রাখুন, ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, 28টা রাজ্য, 28টা যে মুখ্যমন্ত্রী আছে, একমাত্র মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিমবাংলা, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী। খুব স্বাভাবিক কারণে সেখানে মহিলাদের আবেগ থাকবে যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে মহিলারা তার সমাদর পাবে। সেখানে যদি তাদের কোথাও আঘাত পায়, সেটা খুব দুঃখের, সেটা খুব লজ্জার। আঘাত পাচ্ছে মহিলারা, আঘাত পাচ্ছে। হ্যাঁ, দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তো সেই জায়গা থেকে এখানে সম্পূর্ণরূপে মহিলাদের যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য প্রত্যেক মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, প্রত্যেকটা মেয়ে যেন স্বনির্ভর হতে পারে। কন্যাশ্রী প্রকল্প দেওয়া হয়, যেখানে প্রত্যেক মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেয়েছেন যেন মহিলারা স্বনির্ভর এবং খুব ভালোভাবে তারা বাঁচতে পারে। কিন্তু এই মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, শোনা যাচ্ছে কখনো ছোট ঘটনা বলা হয়, বিরোধীরা অভিযোগ করে, আমি বলছি না, বিরোধীরা অভিযোগ করে যে ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বারবার শাসক দল। আর কতদিন এইভাবে এড়ানো যাবে? বিষয়টা ঠিক এইভাবে নয়, আমরা দেখছি না। আমরা ভাবছি যে কোনো ঘটনায় ছোট বা বড় বা মাঝারি নয়, যে কোনো ঘটনায় পশ্চিমবাংলায় নারীদের উপরে কোনোরকম কোনো আক্রমণ নেমে আসে, এটা খুব দুঃখের, লজ্জার। এবং নিশ্চিতভাবে শাসক দল হিসেবে একটা দায় বা দায়িত্ব আমাদের থেকে যায়। প্রশাসন সেই ব্যাপারটা দেখছে, কড়া হাতে সেটাকে দমন করা হবে। যে এমন ব্যাপার নয় যে কথা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে জিহাদি শাসন অমুক, এই বিষয়টা নয়, এই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি না পশ্চিমবাংলাকে। কিন্তু এটা ভাবতে হবে যে মহিলারা যেমন বিক্ষিপ্ত কিছু ঘটনা মহিলাদের ক্ষেত্রে ঘটছে, সেটা মিডিয়াতে উঠে আসছে, তেমনি মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারটাও কিন্তু আমি আশা রাখবো যে
যেন অন্ততপক্ষে মিডিয়াতে সেভাবে দেখানো হয় যে মহিলারা কীভাবে এগিয়ে যাচ্ছে, শিক্ষার জগতে এগিয়ে যাচ্ছে, খেলার জগতে এগিয়ে যাচ্ছে, তাদেরকে কীভাবে ইন্সপায়ার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস অনেক নেত্রীকে তুলেছেন ধর্মবদ নির্বিশেষে, কিন্তু এই যে ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো খুবই অনভিপ্রেত ঘটনা, তবু এগুলো প্রশাসন কড়া হাতে দমন করবে বলে বিশ্বাস করি। আর এই ক্ষেত্র বিশেষে যে নেতারা বা নেতা ঠিক বলবো না, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গে উঠে আসতে চায় ক্রাইম করে, হ্যাঁ, তো এই জায়গাটাকে দল বরদাস্ত করবে না, কোনোদিনই করেনি। অনেক লোককে আমরা দেখেছি শাসক দলের ক্ষমতায় ছত্রছায়া থেকেছে, তার পরবর্তীকালে তারা যখন আইনের ঘেরাটোপে গেছে তখন তারা বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে। সেই জন্য এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। তার জন্যই কি আজকে এই জয়ন্ত সিং খুব মুখরোচক নাম হয়ে উঠেছে? জয়ন্ত সিং এই নামটা আসলে এই কদিন মুখরোচক হলো, এই কয়েকদিন আগে জয়ন্ত সিংয়ের নাম কেউ জানতো না, কারণ জয়ন্ত সিং একজন হয়তো পাতি ক্রিমিনালই ছিল, তার বেশি কিছু নয়। তাহলে আপনাদের বিধায়কের সাথে তার ছবি, একজন ক্রিমিনালের সাথে ছবি, এবং খুব ঘনিষ্ঠ ছবি দেখা যাচ্ছে। একজন বিধায়ক, একজন সাংসদ, সে রাস্তাতে হাঁটছে, তার সাথে একটা ভিখারি থেকে শুরু করে, একটা চোর থেকে শুরু করে, একটা শিল্পী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই হাঁটে। সেই হাঁটার মাঝখানে বাজ বিচার করা সম্ভব নয়, যে বাজ বিচার করা সম্ভব নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে নারী শক্তির যে অত্যাচার, ওনারা যেটা বলছেন কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার, এটা ভাতা ভিক্ষা দিয়ে কিন্তু নারী সুরক্ষা আসবে না। নারী সুরক্ষার প্রতি আমাদের মুখ্যমন্ত্রী একদম সিরিয়াস নয়, বরঞ্চ ভেতরে ইন্টেলিজেন্স দেয়। তার প্রমাণ গত দুদিন আগে আমি বলছি, সবাই জানেন, গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষ জানেন, সন্দেশখালিতে সবচেয়ে বেশি নারীদের প্রতি অত্যাচার করা হয়েছিল। রাত্রেবেলায় পিঠে কর্তার জন্য ডাকা হতো, এবং একটা আজব ঘটনা। তার যে মূল কালপিট, সিবিআই তদন্ত দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সেই অর্ডারকে রোখার জন্য রাজ্য সরকার নিজে খরচা করে ওখানকার যে কুখ্যাত মাফিয়া, যিনি পিঠে করার জন্য সবাইকে ডেকে পাঠাতো, সেই শেখ শাহজাহানকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে গেছিল, দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার পয়সা খরচা করে। শেখ শাহজাহানকে বাঁচানোর উদ্দেশ্যটা কি? যদি তিনি সিরিয়াসই হন, বাঁচাতে গেছিল, সুপ্রিম কোর্ট তা পাত্তা দেয়নি, ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার ফলেই বুঝতে পারুন যে নারী সুরক্ষার প্রতি কতখানি আন্তরিক এখানকার স্বরাষ্ট্র বা পুলিশ মন্ত্রী। খুব দীপকবাবু যেটা বলছেন, একদম সময় যেহেতু আমাদের শেষ হয়ে আসছে, তাই খুব ছোট করে 10 সেকেন্ড 20 সেকেন্ড করে আমরা সময় নেব। নারী শক্তির সম্ভ্রম রক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, আমি যেটা মনে করি যে সর্বোপরি সচেতনতাটা বেশি দরকার নারীদের মধ্যে থেকে। তার কাজ সরকারিভাবে যেমন চলছে, দলগতভাবেও সেই দিকে আমাদের দিক নির্দেশ থাকবে। এবং যারা আমাদের মহিলা নেত্রী আছে, বিভিন্ন জনসংঘের সঙ্গে যারা যুক্ত, কাজের সঙ্গে যারা যুক্ত, যে মহিলা সুরক্ষার দিকটা আমরা বিশেষভাবে নজর দেব। কীভাবে মনে হয়? দেখুন, আমাদের এখানে মমতা ব্যানার্জি, হ্যাঁ ঠিক আছে, মমতা ব্যানার্জি সব থেকে নজর দিয়েছে নারী সুরক্ষার বিষয়ে, ঠিক আছে। তো এখানে মমতা ব্যানার্জি নারীদের যেন সুরক্ষিত হয়, আপনি দেখুন, তার জন্য কিন্তু শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, জয়ন্ত সিং কিন্তু অ্যারেস্ট হয়েছে, এবং এখানে কিন্তু ন্যায় বিচার প্রত্যেক নিয়ত হয়ে চলেছে। কোনো কীভাবে আসা সম্ভব? সুরক্ষা, দেখুন, প্রথম যেটা দরকার গ্রাউন্ড লেভেল থেকে মানুষের, যেটা আমার দাদা বলে গেলেন, যে প্রথমেই যেটা দরকার সচেতনতা দরকার। কিভাবে সুরক্ষা? ব্যাপারটা একটা জিনিস আমরা মিস করে গেলাম। আমরা যে জিনিসটা বলছি, একটু আপনার কাছে আমি সময় চেয়ে নিচ্ছি। যখন পার্ক স্ট্রিট গণধর্ষণ হয়েছিল, মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল? যে যেমন শরীর খারাপ হয় সেরকম ধর্ষণ হয়। আর যারা ধর্ষণ করেছিল আজ তারা ভারতবর্ষের বাইরে। কার মদতে চলে গেল? যে কে ছিল তিনি? প্রাক্তন সাংসদ নুসরত জাহানের প্রেমিক ছিল, সে চলে গেল, ধরা পড়লো না। আজকে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে মুখ্যমন্ত্রীর দলের মন্ত্রী, যে পশ্চিমবাংলার মন্ত্রী কীরকম কুৎসা কথা বললেন, আজকে এর থেকেই প্রমাণিত হয় মুখ্যমন্ত্রীর কিভাবে নারী শক্তির সম্ভ্রম রক্ষা সম্ভব। নারী শক্তির সম্ভব, এখানে সরকারকে প্রথম সচেতন হতে হবে। যেখানে দেখছে এই কাণ্ড দিন দিন ঘটছে, তার জায়গায় প্রশাসনকে আরও বেশি সচেষ্ট হতে হবে। কিভাবে? দেখুন, ভারতবর্ষের ঐতিহাসিক দিন থেকে যদি দেখেন, যখনই ভারতবর্ষের বুকে এরকম অনাচার বা দুর্বিচার নেমে এসছে, তখন নারী শক্তি, মা দুর্গতা রূপিণী, যিনি অসুর নাশিনী ছিলেন, সেই রূপে কাউরির না কাউরি আবির্ভাব হবেই, এবং তিনিই ধ্বংস করবেন। কোনো এইরকম রিজিওনাল দল বা কোনো ব্যক্তিগত পরিবারতান্ত্রিক দল বা সর্বভারতীয় দলও যদি বলেন, সম্ভব নয় সমাজকে সচেতন করে সুরক্ষা করা। তিনি, আমার যা বিশ্বাস, আমাদের যে ভারতীয় পুরনো ঘরানা, সেই ঘরানার মতন কেউ আবার আবির্ভাব হবে, এবং এই অসুর শক্তি বা এই যে কুশক্তি, তাদেরকে নিধন করবে, এই বিশ্বাস রেখেই
আমরা তো ঈশ্বরে বিশ্বাসী, তার প্রতি কিছুটা বিশ্বাস আমরা যা রাখছি। এবং আমি তো খুব আশাবাদী, খুব সময় লাগবে না, হয়তো কয়েক মাস অপেক্ষা করুন, দেখতে পাবেন যে অসুর নাসিনীর মতন কাউরির না কাউরি আবির্ভাব হতে চলেছে। কারোর না কারোর আবির্ভাব হতে চলেছে। প্রশাসনিক স্তরে আবির্ভাব, শাসক দল, বিরোধী দল, রাজনৈতিক দল, কোন দল থেকে কে আসবেন এইভাবে অসুর নাসিনী হয়ে, এবং নারীদের সম্ভ্রম রক্ষা পাবে। এ বাংলায় আর কোনো নারীকে অত্যাচারিত হতে হবে না। অর্ধেক আকাশ যেন সুনির্মল থাকবে। সেদিন কবে আসবে প্রতীক্ষায় সকলে। আজ বড় বিতর্ক এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।